নমস্কার স্যার, আমাদের কড়া খবরে আপনাকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিন্তু সিআইডি সেই সই জালিয়াতি কাণ্ডে তিনি গ্রেপ্তার হতে পারে এমনটাও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একাধিক পুলিশ স্টেশনে এফআইআর দায়ের হয়েছে। উনি উস্কানিমূলক যেসব কথাবার্তা বলেছেন সেই নিয়ে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আগে গ্রেপ্তার হতে পারে এটা নিয়েই কিন্তু জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক মন্তব্য করেনি, এটা কি সত্যি? উনি উস্কানিমূলক মন্তব্য করেছে, এটা অস্বীকার করার জায়গা আছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তিনি উস্কানিমূলক মন্তব্য, সারা পশ্চিম বাংলার মানুষের ওপর তিনি অত্যাচার করেছেন, তার দলের লোকেরা অত্যাচার। তাই জন্য আজকে ফল ভুগতে হবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় জীবনে কত লোককে তিনি ফলস কেসে ফাঁসিয়েছেন, তার উত্তরটা তো অভিষেক বাবুরই দেওয়া উচিত বলে আমি মনে করি। তার সময় যে কেসগুলো হয়েছিল, কতগুলো ফলস কেস কার নামে তিনি দিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো এই ভয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্যই মানে কেস থেকে বাঁচার জন্য, গ্রেপ্তারি থেকে বাঁচার জন্যই কি দিল্লি ছুটে গিয়েছিলেন? সেখানে কংগ্রেসে যোগদানের একটা জল্পনাও আমরা কিন্তু। দেখুন, আমি বিশ্বাস করি তদন্ত যদি সঠিকভাবে হয়, অভিষেক বাবুর বয়সটা কম, মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স বেশি। সারা জীবন ওনাদের জেলেই কাটাতে হবে, ওনারা জেল থেকে বেরোতে পারবে। যা প্রমাণ আছে আর যা এভিডেন্স আছে, যা নথি আছে, যদি তদন্ত সঠিক হয়, আমি আপনাকে বারবারই বলছি একজন আইনজীবী হিসাবে, যদি তদন্ত সঠিক হয়, ওই তৃণমূল যারা যারা করছেন বা করেছেন বা এখনো করছেন, এই দলের নেতৃত্বকে জেলেই কাটাতে হবে যদি তদন্ত সঠিকভাবে করে। বর্তমান সরকার যদি তদন্ত সঠিকভাবে করে, কি করবে আমি জানি। আলিপুরে সরকারি অফিসে তো আগুন লেগে অনেক নথি নষ্ট হয়েছে। দেখুন, এইসব আগুন লাগার ঘটনা এসব তো হতেই থাকবে, কিন্তু আমি বারবারই একটা কথা বলছি, তদন্তকারী সংস্থা বর্তমান সরকার যদি সঠিক তদন্ত করে, আমি আপনাকে বলছি কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না। কি করবে সেটা আমরা জানি। মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো চোরের মতো কিন্তু ঘরে প্রবেশ করতে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এটা কি ডিম থেরাপির ভয়ে, মানুষের জনরোষের ভয়ে? তারা এটা জানে। শুনুন, আজকে পশ্চিম বাংলায় যখন নির্বাচন চলছিল, তখন আমি অনেক সংবাদ মাধ্যমে বলেছি যে তৃণমূল দলটা থাকবে না, তৃণমূল হেরে যাবে। অনেক মানুষ বিশ্বাস করেছে, অনেক মানুষ এটাও বিশ্বাস করেছেন হয়তো তৃণমূল জিতবে। পশ্চিম বাংলার কোন লোক বিশ্বাস করেনি যে তৃণমূল দলটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়ে দেওয়া হবে। এটা ঘটনা, এটা ঘটেছে, এটাই হয়েছে, কিন্তু এটাই তো হচ্ছে। এটা মানুষ বিশ্বাস করে। তাই চোর, চিটিংবাজ, বেঈমান এই ধরনের ব্যক্তিদের নিয়ে যারা দল তৈরি করে, সেই দল থাকতে পারে না। এটা রাজনীতির নিয়ম। যে দলে চোর, চিটিংবাজ, বেঈমান আছে, সেই দল থাকবে না। আমি আপনাকে বলে দিই, সেই দলে যদি চোর, চিটিংবাজ এগুলো বেশি সংখ্যায় হয়ে যায়, সেই দল থাকবে না। এই পরিণতি মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে, এই যে করবে তার ওই একই পরিণতি হবে। এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে যোগদানের সম্ভাবনা দেখা যাচ্ছে, যদি যোগদান করেন, তাহলে কি এই ঋতব্রত, কাকলি ঘোষ দস্তিদার এদের তৃণমূলকেই মানে মানুষ গ্রহণ করে নেবে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, যে দলটা নেই সেইটা নিয়ে আলোচনা না করাই ভালো। ঋতব্রত বাবুদের কোনো দল নেই, তৃণমূল বলে কোনো শব্দ থাকবে না। ঋতব্রত বাবু যখন বুদ্ধবাবুর মধ্যে লেনিন দেখতেন, তখন তিনি বুদ্ধবাবুর কাছে যেতেন। তারপরে যখন তিনি মমতা ব্যানার্জির মধ্যে লেনিন দেখেছেন, তখন তিনি মমতা ব্যানার্জির কাছে গেছেন। আমি জানি না বর্তমান মুখ্যমন্ত্রী মধ্যে তিনি লেনিন দেখতে পাচ্ছেন কিনা। যদি যে লেনিন দেখে থাকেন, তাহলে তিনি তার কাছে যাবেন। তাই এইসব লোকজনদের রাজনৈতিক জায়গাতে থাকাই উচিত না বলে আমি মনে করি। মানুষের কাছে এইসব লোকজনের চরিত্র সম্বন্ধে মানুষের জানা উচিত। রাজনৈতিক যে একটা রাজনৈতিক কেরিয়ার, এটাকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি দৌড় কংগ্রেসের সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর কাছে? শুধু রাজনৈতিক কেরিয়ার নয়, তাকে নিজেকেও তো বাঁচতে হবে। তাকে তো একটা শেল্টার দিল্লি নিতে হবে। আগে তিনি অটল বিহারী বাজপেয়ী শেল্টার নিয়েছেন, পরে কংগ্রেসের আবার শেল্টার নিয়েছেন, এখন আবার ফিরে এসে তিনি কংগ্রেসের শেল্টার নিতে চাইছেন। শেল্টার তো তাকে একটা নিতে হবে। তবে তৃণমূল দল আর এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই চ্যাপ্টারটা এখন পশ্চিমবাংলায়
ক্লোজ চ্যাপ্টার। ইতিমধ্যে এই উনি চ্যাপ্টারটা নিয়ে যত আলোচনা কম করবেন, দেশ ও পশ্চিমবাংলার জন্য মঙ্গল। শতাব্দী রায় থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ প্রত্যেকে কিন্তু ওই যে সই সেখানে তাদের স্বাক্ষর দেখা গেছে। দেখুন, এইসব সাংসদ বলুন, জনপ্রতিনিধি বলুন, এদের সম্বন্ধে যত কম আলোচনা করবেন তত দেশের জন্য মঙ্গল। মানুষের কাছে বলবো, এই ধরনের জনপ্রতিনিধিকে আপনারা ভোট দিয়ে তাদেরকে রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন। মানুষই এটা করেছে। মানুষের গরিব মানুষ খেতে পায় না, হকার উচ্ছেদ হয়ে যাচ্ছে। এই সব ধরনের সংসদগুলো, এদের কোন নীতি আদর্শ আছে? কোটি কোটি টাকা এক একজন মানে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো বলছেন যে উনি সৎ রাজনীতিবিদ। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আমি যতদূর জানি, ওনার সম্বন্ধে কোনো চুরি করা বা কোনো কিছুর অ্যালিগেশন আছে বলে আমার মনে হয় না, বা আমি যতদূর জানি নেই। কিন্তু ওনাকে রাস্তায় চোর চোর শুনতে হচ্ছে, এটা তো অস্বীকার করার জায়গা। হ্যাঁ, উনি সেটা বলে উঠছেন। ওনার সম্বন্ধে আপনারা দেখাতে পারবেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কোনো অভিযোগ যাকে বলে সেটা আছে। মিথ্যে অভিযোগ দেখুন যে কারোর, প্রপার অভিযোগ বলতে যেটা বোঝায় যে তিনি প্রকাশ্যে টাকা নিয়েছেন, দেখাতে পারবেন। সেটা এফআইআর যে কারোর নামে যা খুশি হয়ে যেতে পারে। একটা মানুষের বিরুদ্ধে সঠিকভাবে অভিযোগ বলতে যেটা বোঝায়, সেরকম কোনো অভিযোগ কল্যাণ বাবুর নামে আছে বলে এবং ওনার পরিবারের নামে আছে বলে আমি অন্তত মনে করি না। অন্যদিকে কুণাল ঘোষ, সে কিন্তু রীতিমতো সাফাই গেছে যে আমাকে বেঈমান বলতে পারবে, কিন্তু চোর বলতে পারবে, বেঈমান তো বলতে পারবে না। অন্যদিকে ঋতব্রত বলছে আমাকে বেঈমান বলতে পারবে, চোর তো বলতে পারবে না। দেখুন, এনাদের কোনো রাজনৈতিক ক্যারেক্টার বলে কোনো জিনিস হয় না। এই সংস্কৃতিটার বিরুদ্ধেই আমাদের লড়াই। এই সংস্কৃতিটার বিরুদ্ধে আমাদের লড়াই। এই সংস্কৃতিটাকে বাংলা থেকে মুছে ফেলার বিরুদ্ধে আমাদের লড়াই। লড়াই কিন্তু শেষ হয়। একজন ব্যক্তি 5 বার তার দল চেঞ্জ করছেন। যখন আপনি রাজ্যসভার এমপি ছিলেন, দল থেকে বহিষ্কার হয়ে গেলেন, তখন পদত্যাগ করুন। পদত্যাগ করুন। আপনি একটা দলের প্রতিনিধি হয়ে এসেছেন, সেই দলের কথা আপনি শুনবেন না। আপনি তো তৃণমূল করেছেন মানে কালীঘাটের আপনি কর্মচারী, এটা মানতে হবে। আজকে আপনি দেখছেন নিজেকে বাঁচাতে আপনি কালীঘাটের থেকে ডিস্টেন্স মেনটেন, এর বাইরে তো কিছু নয়। বেঈমান বিশ্বাসঘাতক নিয়ে যারা চলে, সে যে রাজনৈতিক দলই চলুক না কেন, সেই দল টিকতে পারবে না। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো অভিষেককে বেছে নিতে হবে, নয়তো আমাদের মতো সৎ রাজনীতিবিদদেরকে নিয়ে আগামী দিনে পথ চলতে হবে। সিদ্ধান্ত মমতার হাতে। উনি নিজে সিদ্ধান্ত নেওয়ার মতন জায়গায় নেই। আগে তো ওনাকে নিজের কেসগুলো সম্বন্ধে সিদ্ধান্ত নিতে হবে। রাজনীতিতে উনি কি সিদ্ধান্ত নেবেন, সেই জায়গায় উনি নেই। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার যে ডাক দিয়েছিল, তারপরে আমরা দেখলাম তিনি গেলেন দিল্লিতে, সেখানে কংগ্রেসও কিন্তু বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দিয়েছে। এক্ষেত্রে বামেদের অবস্থানটা কি আপনি যদি একটু বলেন, ক্লিয়ার করেন, বামেরা কেন এই ডাকে সাড়া দিচ্ছে না, বা বামেরা কি চায় না বিজেপির বিরোধিতা করতে? দেখুন, আমি যেটা মনে করি, বাম রাজনীতির মূল জায়গাটা হচ্ছে হলো গরিব মানুষ নিয়ে লড়াই করা। কার বিরুদ্ধে কি অবস্থান নেবে সেটা নয়। আপনি দেখুন, পশ্চিমবাংলাতে আজকের দিনে দাঁড়িয়েও বামেরা কিন্তু রাস্তায় নেমে হকার নিয়ে লড়াই করছে। কাদের জন্য? গরিব মানুষের জন্য। বামপন্থীরা বড় লোকদের পার্টি নয়, গরিব নিম্ন মধ্যবিত্তদের পার্টি। এবং আপনি যদি বামপন্থী নেতাদের দেখে থাকেন, এই 16 বছরে কারোর বিরুদ্ধে কোনো দুর্নীতি অনৈতিকতার অভিযোগ আপনি পাবেন না। 2-4টে ব্যতিক্রম থাকতে পারে, সে সব রাজনৈতিক দলে থাকে। এটা আপনি কিন্তু সচরাচর কোনো বামপন্থীদের মধ্যে দেখাতে পারবেন। নিষ্ঠার সাথে রাজনীতি করে, তাই তারা রাজনীতি করছে রাস্তায়। কিন্তু স্যার, এই শুধুমাত্র রাজনীতি করলে তো হবে না। এখানে বিজেপির যেভাবে দেখা যাচ্ছে অগ্রগতি, সেখানে তো বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার জন্য বাংলায় যখন তৃণমূল অগ্রগতি ছিল, তখন সবাই তৃণমূলের অগ্রগতি দেখতো। বিজেপির 3% ভোট ছিল। আজকে বিজেপির অগ্রগতি সারা ভারতবর্ষে দেখছে। পৃথিবীতে গণতন্ত্রে কোন রাজনৈতিক দল সারা জীবন ক্ষমতায় থাকতে পারবে, ক্ষমতা যাবে। এবং আমি পশ্চিমবাংলার মানুষের কাছে বলবো,
কোনো রাজনৈতিক দল যদি ভালো কাজও করে একটা টেনিওর একটা স্প্যানের পর 5 বছর হোক 10 বছর হোক তারপরে সেই রাজনৈতিক দলকে পরিবর্তন করে নতুন রাজনৈতিক দলকে আনা উচিত, তবেই দেশের উন্নতি হবে। একটা দল টানা 25 বছর চলবে, একটা দল টানা 15 বছর চলবে, তাতে দেশ এবং রাজ্যের ক্ষতি। এবং নেতাদের মাথায় এটা থাকবে, যদি আমি কাজ না করে চুরি করি তাহলে আমারও জেল হতে পারে। কিন্তু বামেরাও তো 34 বছর রাজত্ব করেছে। দেখুন, মানুষ 34 বছর বামেদের রেখেছিল, আবার বামেদের সরিয়েও দিয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। বামেরা 34 বছর তাদেরকে তো সরিয়েও দিয়েছে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন। তবে বামপন্থীরা যে 34 বছর ছিল, আপনি বামপন্থীদের নামে কোনো অভিযোগ পাবেন না। কেউ বলতে পারে কলকারখানা বন্ধ হয়ে গেছে, কেউ কেউ বলতে শুনেছেন আইটি সেক্টর কাদের জন্য হয়েছে। রাজারহাট, সল্ট লেক, এগুলো কারা করেছে? সল্ট লেক তো বিধান রায় প্ল্যানিং করেছিলেন, বামপন্থীরা ইমপ্লিমেন্টেশন করেছিলেন। বক্রেশ্বর। তাই জন্য একটা শিল্প যাবে, একটা শিল্প আসবে। আজকের দিনে দাঁড়িয়ে যখন চাকা বেরিয়েছিল, চাকা আবিষ্কার হয়েছিল, চক্রযান আবিষ্কার হয়েছিল, তখন মানুষ শুরুর দিকে সাইকেল ঘোড়ার গাড়িতে চলত। আজকে মানুষ চলে না, আজকে বাস ট্রাম গাড়িতে চলে। তাই একটা শিল্প যাবে আর একটা শিল্প আসবে। তৎকালীন যুগের যে শিল্পগুলো বন্ধ হয়েছিল সেগুলো যুগের নিয়মে বন্ধ হয়েছিল। এই যেমন আপনার হিন্দ মোটর কারখানা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? কারণ মানুষ অ্যাম্বাসাডর গাড়ি কিনছে না। এটা তো আপনি কোনো রাজনৈতিক দলকে দোষ দিতে পারি, যে দোষটা দেয় বামপন্থীদের, যে বামপন্থীরা কারখানা বন্ধ করে। হিন্দ মোটর গাড়ি যিনি বলছেন তিনি নিজে হিন্দ মোটরের ওই পুরোনো যুগের অ্যাম্বাসাডার চড়েন। এই ধরনের রাজনীতিগুলো না করাই উচিত। আমার মনে হয় গঠনমূলক রাজনীতি করা উচিত। আজকে যদি বিজেপি ভালো কাজ করে পশ্চিমবাংলায়, বলতে হবে বিজেপি ভালো কাজ করেছে। কিন্তু আমি বলছি যে গণতন্ত্রে ভালো কাজ করলেও একটা টাইম স্প্যানের পরে তাদেরকে পরিবর্তন, আপনি কেরালাতে এই পরিবর্তনটা দেখতে পাবেন। অনেক উন্নত রাজ্য, 1956 সালেই তারা পরিবর্তন করেছিলেন, যখন সারা ভারতবর্ষ কংগ্রেস চলছে। তাই জন্য একটা টাইমের পরে, একটা স্প্যানের পরে একটা সরকারের পরিবর্তন হওয়া। যত ওয়েস্টার্ন কান্ট্রিজ দেখবেন 10 বছর পর সবাই, আমেরিকাতে তো নিয়মই আছে প্রেসিডেন্ট 10 বছর বেশি থাকতে পারবে, তার দল জিতলেও সে থাকতে পারবে না। এই সিস্টেমটা পরিবর্তন হওয়া দরকার। মানুষের ভোট দিয়ে পরিবর্তন করা উচিত, প্রয়োজনে এটা আইনে রূপান্তর করে পরিবর্তন করা উচিত। যে একটা একই ব্যক্তি তিনি যদি প্রশাসনের শীর্ষে থাকেন, তিনি 10 বছর থাকবেন, তারপরে নতুন লোক আসবে, বা একটা টাইম স্প্যান। আমি 10 বছরটা ফর এক্সাম্পল বললাম, সে সেম দল থাকলেও এই ব্যক্তির পরিবর্তন হওয়াটা বা রাজনীতিতে পরিবর্তনশীল হওয়াটা খুব প্রয়োজন ভারতবর্ষের এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে, আমার মনে হয়। একটাই শেষ প্রশ্ন করবো স্যার, এই যে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বিভিন্ন অভিযোগ, অন্যায় অত্যাচারের যে ঘটনাগুলো আমরা দেখেছি, এবং দেখা গেছে স্বাস্থ্য থেকে শিক্ষা সমস্তটাই চুরি দুর্নীতিতে ভরা, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই জালিয়াতিটাকেই কিন্তু খুব বড় করে দেখানো হচ্ছে। দেখুন, সই জালিয়াতিটা তো ইজ আ সাবজেক্ট ম্যাটার অফ ইনভেস্টিগেশন। কে জালিয়াতি করলো, কি হলো না হলো, সই জালিয়াতিটা ওই ওই দুর্নীতিগুলো কি তাহলে ঢাকা পড়ার জন্য এটা করা হচ্ছে? দেখুন, সই জালিয়াতিটা দুর্নীতি, তবে এত বড় দুর্নীতি। সই জালিয়াতিতে আপনি কোর্টের ইনস্ট্যান্স দেখবেন, অনেকেই এটাতে বেল পায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ পেয়েছে। কারণ ইট ইজ আ, যে ডকুমেন্টটা সই জালিয়াতি করেছে, টেকনিক্যালি সেটা ইনভেস্টিগেটিং এজেন্সি যদি পেয়ে যায়, কাস্টোডিয়াল ইন্টারোগেশনে নিতে হবে কেন, সেটা একটা প্রশ্ন আসবে। কিন্তু যে বড় বড় দুর্নীতিগুলো, ইডি, বালি চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, সেগুলোর দিকে আমরা সিবিআই ইডির দিকে তাকি। এক্ষেত্রে সেটাই প্রশ্নের, যে সই জালিয়াতিটাকে বড় করে দেখানো হচ্ছে, তাহলে আগাম যেগুলো করে এসছে দুর্নীতি, দেখুন, সব দুর্নীতি সমানভাবে দেখা উচিত। এখন সই জালিয়াতিটা নতুন একটা টপিক হয়েছে, যার জন্য এখন সবাই চলছে। সই জালিয়াতিতে তা এফআইআর হয়ে তিনিও তো রক্ষা কবচ পেয়েছেন, আমি যা শুনেছি। তিনি বা রক্ষা কবচটা পেলেন কেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো কেস তিনি আর লড়বেন না। স্বাভাবিক, তিনি অনেক সিনিয়র আইনজীবী, তাকে যদি কিছু খারাপ কথা বলে থাকে, আইনজীবীরা তো ফেলনা নয়, ডাস্টবিনের মতো তাকে ব্যবহার করতে। যে কোনো আইনজীবী তো ফেলনা নয়। আমি যে কোনো আইনজীবীকে তো আপনি ফেলনা বলতে পারেন না, দীর্ঘদিনের সিনিয়র আইনজীবী। অন্যদিকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাঠে, সেখান থেকে উদ্ধার হচ্ছে ত্রাণের সামগ্রী, ত্রিপল, বালতি। তৃণমূলগুলো চুরি করেই চালিয়েছে, এদের জেলেই যাওয়া উচিত।
যত তৃণমূল নেতা এলাকায় এলাকায় আপনারা দেখছেন এরা চুরি করে চালিয়েছে। তবে একটা কালচার কিন্তু বাজে হচ্ছে পশ্চিমবাংলায়, ডিম কালচার। যিনি অন্যায় করেছেন তার জেলে নিয়ে যান, তাকে সাজা দিন, আইনে যা আছে করুন, কিন্তু এই যে কালচারটা আজকে বর্তমান সরকার রুখতে পারছে না বলে আমি বলছি, এর থেকে কড়া শব্দ এই মুহূর্তে আমি প্রয়োগ করছি না। এটা কিন্তু যারা করাচ্ছেন তাদের দিকে কিন্তু যখন ক্ষমতা থাকবে এরা বুমেরাঙের দিকে যাবে। ডিম কালচার। একটা মানুষ গ্রেপ্তার হয়েছেন, পুলিশ এলাকায় এলাকায় সেই লোকটাকে কোনো ইনভেস্টিগেশনের কিছু হচ্ছে না, এলাকায় এলাকায় ঘোরানো হচ্ছে, আর বাইরের লোক এসেও তাকে ডিম, ইট, পাটকেল ছুঁড়ে মারছেন। এটা কিন্তু চরম খারাপ জিনিস হচ্ছে পশ্চিম। হাইকোর্ট থেকে মানুষের ক্ষোভ থাকতে পারে, বিক্ষোভ থাকতে পারে, আপনি তাকে সাজা দিয়ে জেলে পাঠান, আপনি নিজে জানেন যে কেসগুলোতে ধরছেন একটা কেসেও সাজা দিতে পারবেন, ওই কিছুদিন জেলে রেখে তারপরে বেল পেয়ে যাবে। কিন্তু যে জিনিসটা আপনারা করছেন এটার কিন্তু বুমেরাং হবে, এবং এলাকায় এলাকায় করছেন, এবং এটা কিন্তু মানুষ মনে রাখবে, এটা মানুষ ভালো চোখে নিচ্ছে না। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তো দেখা যাচ্ছে পুলিশেরা কোমরে দড়ি বেঁধে দেখুন, পুলিশ তো এমনি এমনি করতে পারে না, পুলিশের ওপরে কেউ না কেউ নির্দেশ দিচ্ছে, নালে এই জিনিসটা হয় কোথা থেকে? আমি বিজেপি যারা রাজ্য নেতৃত্ব আছেন তারা এক কথা বলছেন, তলার লেভেলে, নিচু তলায় এটা কোনো কিছু ফলো হচ্ছে না। আমি জানি না কেন এই যে ঘটনাটা, ডিম রাজনীতির ঘটনাটা যেটা ঘটছে, এটা কিন্তু একেবারেই অনৈতিক হচ্ছে। অন্যায় করলে তাকে জেলে ধরে নিয়ে যান, রাখুন, সাজা দিন। একটা মামলাতে তো আপনাকে দেখাতে হবে যে আপনি সাজা ঘোষণা করাতে পেরেছেন। বেল তো আইনের প্রভিশন, এটা হবে। বেল ইজ এ রাইট, মানুষের পাওয়া উচিত বেল। আমি আইনজীবী হিসাবেই বলবো, যে কোনো মানুষের যে কেসই হোক। এটা কি চলছে সারা রাজ্য জুড়ে, যে যাকে পারছে মাস্টারমশাইকে বসিয়ে মাথায় ডিম মারা হচ্ছে, এবং কেউ কন্ট্রোল করতে পারছে না, কন্ট্রোল করার জায়গাতে নেই। এটা কিন্তু বুমেরাং হবে, এবং হবেই। আমি আপনাকে বলে দিই, যেদিন যাবে ক্ষমতা সেদিন কিন্তু এটার বুমেরাং হবে। এই যে কালচারটা তৈরি করছে, তৃণমূল চুরি কালচার তৈরি করেছে, মার্ডার তৈরি করেছে, রেপ তৈরি করে, এটা তৃণমূলের কালচার তৈরি করেছে। এখন যে পশ্চিমবঙ্গ, আমি কোনো রাজনৈতিক দলকে এই মুহূর্তে দোষ দিতে চাই না, শুধু অনুরোধ জানাবো রাজনৈতিক দলগুলোকে বা যারা শাসক গোষ্ঠী বিশেষ করে ক্ষমতায় আছেন, এটা কন্ট্রোল করুন। আপনি এটা বলে দিতে পারেন না যে ও জনরোষে হচ্ছে, তা জনরোষে হচ্ছে তাহলে প্রশাসন কি করছে? বসে আছে। আপনি একজন আসামিকে নিয়ে কোর্টে যাচ্ছেন, বাইরে অতগুলো লোক দাঁড়িয়ে আছে, কি কারণে? পুলিশ তো একটা যদি আওয়াজ দেয় ওই লোকগুলো চলে যাবে। কোর্ট থেকে একটা লোক আসছে ইয়েতে, জেল গাড়িতে বা জেলের ইয়েতে উঠবে, বাইরের লোকগুলো ওখানে এন্ট্রি পায় কি করে? এটা কার দায়িত্ব? এই জিনিসটা কিন্তু যেটা হচ্ছে সেটা সঠিক হচ্ছে না, যে কোনো দিক থেকে। আইনগত ভাবেও সঠিক হচ্ছে না, রাজনৈতিকগত ভাবেও সঠিক।